আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি। একটা দুর্ঘটনার কবলে পড়ে আমার স্বামী আমাকে বিয়ে করে। আমার স্বামী একজন বড় ব্যবসায়ী। ব্যবসায়ের কাজেই গিয়েছিল আমাদের গ্রামে। আমার ছোটখাটো পরিবার। আমার বাবা একজন ইমানদার মানুষ, মসজিদের ইমাম। মা মারা যায় ছোটবেলায়। এরপর আর বাবা আমার দিকে তাকিয়ে বিয়ে করেনি। আমি পড়াশোনায় ভালো ছিলাম। নিজের পুরো সময়টা পড়ায় মন দেওয়ার চেষ্টা করতাম। আমার জীবনটাও বেশ রঙিন কাটছিল। টাকা ছিল না, তবে সুখের কমতি ছিল না। শান্তির কমতি ছিল। বড় কোনো আশা ছিল না। তবে বাবার জন্য কিছু একটা করার ইচ্ছা সবসময় ছিল। আমার স্বামীর নাম আরাব চৌধুরী, বয়স 43 বছর। তিনি যখন আমাদের গ্রামে আসেন তখন আমার বয়স ছিল 17 বছর। আমাদের গ্রামে বিশাল বড় বাংলো উনার। উনি যতবারই গ্রামে আসতেন আমার বাবা খাবার দিয়ে আসতেন। এতে অবশ্য তিনি আমার বাবাকে টাকা দিতেন। যে কয়বার উনি গ্রামে এসেছেন সে কয়বার আমি উনাকে কখনো মুখোমুখি দেখিনি। যেদিন আমার সাথে তার মুখোমুখি দেখা হয় সেদিনেই উনার সাথে আমার বিয়ে হয়। ঘটনা আরও 3 মাস আগের। উনি গ্রামে এসেছিলেন ব্যবসায়ের কাজে। বরাবরই গ্রামে আসলে রান্নার ভারটা আমার উপরেই পড়ে। যেদিন দেখি বাড়িতে অনেক ভালোমন্দ রান্না হচ্ছে সেদিন বুঝতে পারি উনি এসেছেন। শেষবার যখন উনি এসেছিলেন সেদিন রান্না করে বাবাকে ডাকতে গিয়ে দেখি তিনি শুয়ে আছেন। অবেলায় শুয়ে থাকতে দেখে বাবার কাছে গিয়ে লক্ষ্য করলাম বাবা ভীষণ জ্বরে কাতরাচ্ছে। আমার উপস্থিতি টের পেয়ে বাবা আমাকে বললেন, আয়েশা মা, তুমি খাবারটা চৌধুরী সাহেবের জন্য নিয়ে যাও। আজকে আমার শরীর ভীষণ খারাপ লাগছে। বাইরেও বৃষ্টি। গতরে একদম শক্তি নেই যে উঠে খাবার নিয়ে যাব। বাবার শারীরিক কষ্ট বুঝতে পেরে আমি এ বাদল বৃষ্টি ভেদ করে কচু পাতা মাথায় দিয়ে উনার বাড়িতে যাই। বেলা তখন দুপুর 2টো। আমি যেতেই আরাব চৌধুরী আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি চাই, এখানে কেন এসেছো? আমি কিছুটা ভয় কাঁপতে কাঁপতে উত্তর দিলাম, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। বাবা ভীষণ অসুস্থ, তাই আসতে পারেনি। সেদিন এতটাই ভয়ার্ত ছিলাম যে উনার মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাচ্ছিলাম না। শরীরটাও থ্রোথ্রো করে কাঁপছিল। আমাকে কাঁপতে দেখে তিনি হালকায় গলায় জিজ্ঞেস করলেন, কাঁপছো কেন? সামনে তো বাঘ ভাল্লুক বসে নেই। খাবার কি সবসময় তুমি রান্না করো? আমার ভয়ার্ত গলায় উত্তর আসলো, জি স্যার, আমিই রান্না করি। তিনি বেশ স্বাভাবিক গলায় আমাকে বললেন, খাবারটা টেবিলের উপর রেখে চলে যাও। আর রাতে রান্নার প্যারা নিতে হবে না। রাতে আমি খাবো না। জি স্যার। আমি খাবারটা রেখে বাড়ি থেকে বের হলাম। কথোপকথনের সময় একটাবারও আমার উনার চোখের দিকে তাকানোর সাহস হলো না। এমনকি দেখতে কেমন সেটাও আমি বলতে পারবো না। আমি বাড়ির গেইটের সামনে আসতেই চারপাশ অন্ধকারে মেঘের গর্জন দিয়ে ছেয়ে যাচ্ছিল। ভয়ে আমি জড়সড় হয়ে গেইটের কোণে দাঁড়িয়ে আছি। আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম চারপাশে মেঘেরা খেলা করছে। যখনই বাড়ি যাবার জন্য পা বাড়ালাম তখনই বৃষ্টির ঢল আকাশ থেকে নামতে শুরু করল। আমি তাড়াহুড়ো করে গেইট থেকে বের হয়ে রাস্তায় আসলাম। পুরো শরীর বৃষ্টির পানিতে ভিজে গেছে। আমি বের হতেই পাড়ার মহসিনের সাথে আমার দেখা। মহসিন এ পাড়ার সবচেয়ে ইতর লোক। বাবার কাছ থেকে কয়েকটা টাকা ধার পায় সে। সে ধারের টাকা বাবার পরিশোধ করতে বিলম্ব হচ্ছে বলে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয় বাবাকে। বাবা অবশ্য এতে একদম নারাজ। কারণ একজন বাবা তো জেনে শুনে একটা লম্পটের সাথে নিজের মেয়েকে তুলে দিতে পারে না। তাই সবসময় সুযোগ খুঁজে আমার ক্ষতি করার। আমাকে ভেজা অবস্থায় দেখে তার লালসার চোখ আমার উপর পড়ল। আমার হাতটা ধরে নোংরা ভাষায় বলতে লাগলো, কি রে মা, তারা চিহ্ন গিয়ে আমারে বিয়ে করতে পারিস না? অথচ ভেজা শরীর নিয়ে বুইরা বেডার সাথে শুইতে আসছিস। চরিত্রহীন মেয়ে, খালি বাড়ি থেকে এমনে বের হইছস। বুঝি না কি করে আইছস। তোরে আজকে হয় আমার সাথে বিয়ে দিবে, না হয় তোর নামে কলঙ্ক রোটাব। মহসিন এ কথাগুলো বলেই আমাকে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আর লোক জড়ো করছিল। সব লোক সমাগম আমার বাড়ির সামনে। সবার হই হুল্লোড়ে বাবা জ্বর শরীর নিয়ে বের হলো। মহসিন বাবাকে দেখেই বলে উঠল, মাইয়া বিয়ে দিতে সমস্যা, ভাড়া খাটাইতে সমস্যা নাই, তাই না? বুইরা বেডার কাছে মাইয়া পাঠাইছেন খুশি করে টাকা আনার জন্য। উদ্ধৃতি চিহ্ন। এরপর গ্রামের কিছু মানুষকে উদ্দেশ্য করে বলল, এই আয়েশার বাপ একটা ভণ্ড হুজুর। নিজে ইমামতি করে মাইয়ারে ভাড়া খাটায়। এ বাদলা দিনে এ মাইয়া বাংলো থেকে বের হয়েছে। বাংলোতে একা শুধু আরাব চৌধুরী থাকে এটা সবার জানা। ভেজা শরীর নিয়ে লুকিয়ে বের হতে গিয়েই আমার হাতে ধরা পড়ছে। এটা তো সমাজের জন্য ক্ষতি। এই নষ্টা মেয়ের জন্য আর ভণ্ড হুজুরের জন্য তো সমাজ নষ্ট হইব। যদিও মাইয়া খারাপ, তবুও এতদিন আয়শার বাপ আমাদের নামাজ পড়াইছে, সে সুবাদে একটা সুযোগ দেওয়া যায়। আমি চাই আয়শারে বিয়ে করতে।
এত দুর্নাম জেনেও বিয়ে করতে চাই কারণ মাইয়ার মা নাই। অসহায় মাইয়া বিয়ে করলে সওয়াব আছে। আর বিয়ের পর ঠিকমতো টাইট দিলে চরিত্রও ঠিক হয়ে যাইব। এখন আপনারা যা সিদ্ধান্ত নেন। গ্রামবাসী সবাই মহসিনের কথায় তাল মিলিয়ে বাবাকে ছিছি করতে লাগল। বাবার চোখ বেয়ে কান্না জড়ছে। ছোট একটা বিষয় এত বড় হয়ে যাবে কে জানত। কান্না গলায় বাবা বলল, দরকার হয় সমাজ ছাইরা চইলা জামু, তবুও আমার মেয়েরে এ লম্পটের হাতে তুলে দিমু না। চৌধুরী সাহেব অনেক ভালো মানুষ। আমি উনাকে কাছ থেকে চিনি। সে ভোরসায় নিজের শরীর খারাপ ছিল তাই আয়শাকে দিয়ে খাবার পাঠাইছি। আমার মেয়ে নষ্টা না। একটা লম্পট ছেলের কথায় আমার মেয়েকে দয়া করে এই অপবাদ দিবেন না। উদ্ধৃতি চিহ্ন। মহসিনকে লম্পট বলায় মহসিন রেগে আমার বাবার কাছে তেড়ে গিয়ে বাবার গালে থাপ্পড় কষিয়ে দিয়ে বলল, নষ্টা মেয়ে জন্ম দিয়ে নষ্টামি করে আমাকে লম্পট বলা। গ্রামবাসীও বাবাকে মারার জন্য তেড়ে আসতে লাগল। সত্যি বলতে সেখানে যারা উপস্থিত ছিল সবাই মহসিনের কথায় উঠছিল বসছিল। আমি বুঝতে পারছিলাম তাদের মহসিন আগেই টাকা দিয়ে কিনে এই নাটক সাজিয়ে ফেলেছে। সুযোগের অপেক্ষায় থাকা মহসিন হুট করে সুযোগ পেয়ে আজকে ঝোপ বুঝে কোপ মারল। গ্রামবাসীকে এভাবে তেড়ে আসতে দেখে বাবা ভীষণ ভেঙে পড়ে দাঁড়ানো থেকে মাথায় হাত দিয়ে বসে পড়ে। আমি গ্রামবাসীকে চিৎকার করে বুঝানোর চেষ্টা করেও পারছিলাম না। পাশের বাড়ির মালতী চাচি আমার চুল ধরে বলতে লাগলো, নষ্টা একটা, তোর জন্য তো আমাদের মেয়েরা নষ্ট হবে। মহসিন যে তোকে বিয়ে করতে চাইছে শুকরিয়া করে বিয়ে কর, না হয় বাপ বেটিকে চুল ন্যাড়া করে গ্রাম ছাড়া করব। পরিস্থিতি খারাপের দিকে মোড় নিল। বাবা বসে আর কোনো কথা বলতে পারছিল না। আমি নিজেও মাটিতে বসে চিৎকার করে কাঁদতে লাগলাম। হুট করেই একটা কণ্ঠ সবকিছু নিস্তব করে দিল। পেছনে থেকে আরাব চৌধুরী বজ্রকণ্ঠে বলে উঠলেন, সমস্যা আমাকে নিয়ে। মেয়েটা আমার বিছানায় গিয়েছে তাহলে মহসিন কেন বিয়ে করবে? এত উদার মানুষ হলে তো সমস্যা। সমস্যা যেহেতু আমাকে নিয়ে, এই মেয়েকে বিয়ে আমিই করব। মেয়ের বাবা একজন সম্মানিত লোক। তার পেছনে আপনারা নামাজ পড়েন। সেই মানুষটাকেই আপনারা অসম্মান করছেন। বিবেক কি বিকিয়ে দিয়েছেন? আয়েশার বাবাকে সবাই চিনেন কতটা সৎ তিনি। তারপরও আপনারা যা নয় তা বলছেন। আর মেয়ের দোষের শাস্তি বাবাকে কেন দিচ্ছেন? দোষ যেহেতু মেয়ে করেছে আর আমি এতে জড়িত, আয়েশাকে বিয়ে আমিই করব। উদ্ধৃতি চিহ্ন। আরাব চৌধুরীর কথা শুনে সবার মুখ বন্ধ হয়ে গেলেও মহসিন বলে উঠল, এসব মুখে বলাই সম্ভব। বিয়ে করলে এখন এই মুহূর্তে করেন। আমি কাজী ডাকি। বড়লোকের মুখের কথার দাম নাই। আরাব চৌধুরী মহসিনের কলার ধরে বলে উঠল, যাকে ডাকার ডাক। আমি এ মুহূর্তে আয়েশাকে বিয়ে করব। আমি এক কথার মানুষ। আমার জবান শক্ত। এরপর গ্রামবাসীর তোপে পড়ে আমার বিয়েটা হলো। কিভাবে সবটা পাল্টে গেল নিজেও বুঝলাম না। বাবা সেই যে মাথায় হাত দিয়ে মাটিতে বসেছিল আর কথা বলেনি। বিয়ের পরদিন বাবা কষ্ট সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়। সবার অপমান, এত সব কথা, নিজের মেয়ের এমন করে বিয়ে, এসব বাবা সইতে পারেনি। বাবার মৃত্যুটা আমাকে একদম হতাশ করে দেয়। গ্রামের মানুষ আমার কাছে বিষের মতো লাগতে শুরু করে। আমি বাবার কবরের মাটি হাতে নিয়ে শুধু বলেছিলাম, তোমার এই অপমানের প্রতিদান যেন প্রতিটা মানুষকে আল্লাহ দেয়। বাবা, আমি চেষ্টা করব মাথা উঁচু হয়ে বাঁচতে। যত কষ্ট হোক, যত সমস্যা হোক, আমার মাথা নোয়াব না। সব সময় নিজের আত্মসম্মান বজায় রেখে উঁচু হয়ে বাঁচব। বাবাকে করব দেওয়ার পরদিন আমি ঢাকায় আসি। এর মধ্যে আমার স্বামীর সাথে আমার কোনো কথাই হয়নি। ঢাকায় আসার পর জানতে পারি আমি তার দ্বিতীয় স্ত্রী, আর সেখান থেকে আমার জীবনের গল্পের নতুন মোড় নিল। সেদিনেই আরাব চৌধুরীর বাসায় আসি আমি। উনার বাবা মা অনেক বছর আগেই গত হয়েছেন। এ বাড়িতে 2-4টে কাজের লোক ছাড়া কাউকে চোখে পড়ল না। বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি আমি এই প্রথম দেখেছি। আমার কাছে এটা বাড়ি নয়, মনে হচ্ছে কোনো রূপকথার রাজ্য। সাজানো গুছানো পরিচ্ছন্ন। শীতল একটা আমেজ চারপাশে। তীব্র গরমের কষ্ট নেই, আবার তীব্র শীতেরও মলিনতা নেই। যা আছে তা কেবল বসন্তের ছোঁয়া। মনে হচ্ছে চারপাশে বসন্ত বইছে। উনি আমাকে ড্রয়িং রুমে বসতে বললেন। আমি সোফার এক কোণে বসলে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, দেখো আয়েশা, তুমি আমার থেকে 25 বছরের ছোট। সময় মতো আমার সন্তান হলে তোমার মতোই বয়স হতো। হঠাৎ ধেয়ে আসা দুর্ঘটনায় পড়ে তোমাকে বিয়ে করা। তবে এই বিয়েটা তোমার জীবনে শান্তি আনবে না। বয়সের এই ব্যবধান তোমার জীবনকে নরকে নিয়ে যাবে। তুমি ভীষণ ভালো মিষ্টি একটা মেয়ে। আমার মতো বয়স্ক একটা ছেলের বউ হওয়ার দুর্ভাগ্য তোমার হলেও সেটা তুমি কাটিয়ে উঠবে আশা করি। আরাব চৌধুরীর মোলায়েম কণ্ঠের ধ্বনি শুনে আমি উনার দিকে এই প্রথম চোখ তুলে তাকালাম। বয়স 43 হলেও উনাকে দেখতে তেমন বয়স্ক লাগে না। মনে হয় এখনো তিনি বেশ জোয়ান।
হয়তো টাকার আলতো আপ্যায়নে বুড়াভাবটা উনার মুখে প্রকাশ পাচ্ছে না। গাল ভর্তি দাড়ি, চুল এবং দাড়িতে পাক ধরলেও সেটা মানানসই লাগছে। মাথায় তালু ফাঁকা না, বরং তুলনামূলক চুল কম। উনাকে আমার কাছে তেমন খারাপ লাগছে না। হয়তো আল্লাহর রহমত নাজিল হয়েছে বলেই এত বড় বয়স্ক একটা মানুষকে মনে হচ্ছে আমার জন্যই গড়া। তার প্রতি আমার মহব্বত কাজ করছে। তাকে আমার ভালো লাগছে। বিয়ের বাঁধনে বরকত এবং রহমত আছে বলেই তার প্রতি আমার তীব্র ভালোবাসা গুঞ্জন তুলছে। কিন্তু সে ভালোবাসা পরক্ষণেই দহনে পরিণত হলো একটি কথায়। আয়েশা, আমি চাই তুমি এই বাড়িতে থাকো। পড়াশোনা করো, বড় হও, বাবার আদর্শ সন্তান হও। তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার। সময় হলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এখনো দিতে পারি। তবে সমাজ আবারও আমাদের সম্পর্ক নিয়ে বাজে কথা বলুক, এটা আমি চাই না। পড়াশোনা শেষ করো, এরপর তোমাকে ডিভোর্স দিয়ে আমি ভালো পাত্রের হাতে তুলে দিব। সে পর্যন্ত তোমাকে দেখাশোনা করার দায়িত্ব আমার। কথা দিচ্ছি কখনো তোমার কাছে স্বামীর অধিকার চেয়ে তোমাকে ছোট করব না। আরাব চৌধুরীর এ কথাগুলো শুনে আমি স্তব্ধ হতে লাগলাম। উনাকে স্বামী হিসেবে মানতে আমার একদম কষ্ট হচ্ছে না। বরং আমি চাচ্ছি উনার পরম আদরে উনার ছায়াতলে উনার সহধর্মিণী হয়ে থাকতে। কিন্তু উনার মনে চলছে ভিন্ন অভিমত। উনার কথার পৃষ্ঠে আমি আমার মতো প্রকাশ করতেই যাব, সে মুহূর্তে তিনি আবারও বলে উঠলেন, আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলা হয়নি। আমার তোমার আগেও আরেকটা বিয়ে হয়েছে। এবং আমার সে স্ত্রী জীবিত। সে দেশের বাইরে আছে। কবে ফিরবে জানি না। তবে একটা অভিমানের রূপ আমাদের এ দূরত্ব। আমাদের বিয়ের 13 বছর চলে। আমার প্রথম স্ত্রীর নাম আঞ্জুমান। অসম্ভব সুন্দরী এবং গুণের অধিকারী একটি মেয়ে। আমার সকল ভালোবাসা তার জন্য জমে আছে। জানি না আমাদের কখনো মিল হবে কি না। তবে আমার পক্ষে তাকে ভোলা কোনোদিন সম্ভব না। তার জন্য আজীবন অপেক্ষা করতে পারি আমি। আয়েশা, তোমার বিপদের উদ্ধারকারী হয়ে এই বিয়েটা কেবল করেছি তোমাকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। এর বাইরে কিছু না। আমি লম্বা একটা নিঃশ্বাস টেনে তা ছাড়লাম। আমার বুকের দহন বাড়তে লাগলো। আমি আর কোনো বিয়ে চাই না। মেয়েদের জীবনে একটা বিয়েই হয়। যে আমাকে সম্মান দিয়ে এতদূর এনেছে, এত নিরাপদ জীবন দিয়েছে, তাকে আমি কিভাবে মা ভালোবেসে পারি? তবে আমার মনের কথা আমি মুখ ফুটে আর বলতে পারবো না। বলতে গেলেই আত্মসম্মানটা বিকিয়ে যাবে। যেখানে তিনি বলেই দিয়েছেন উনার সকল ভালোবাসা আঞ্জুমানের জন্য, সেখানে আমার ভালোবাসা প্রকাশের বৃথা চেষ্টা না করাই শ্রেয়। আমি ঢুক গিললাম। বসন্তময় এই পরিবেশ ক্রমশেই ভারী হতে লাগলো। চৈত্রের মতো খরা পড়ে আমার মনটা চৌচির হতে লাগলো। গগনবিদারী হাহাকার আমাকে যেন আলিঙ্গন করতে লাগলো। বেলাহার করুণ সুর চারদিকে বাজতে লাগলো। চাপা কান্না আমার বুকে এসে বাসা বাঁধতে লাগলো। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে সামলে উনাকে জিজ্ঞেস করলাম, আপনার প্রথম স্ত্রীর খোঁজ কি এ 13 বছরে পাননি? যোগাযোগ হয়নি? তিনি আপনার মতোই একা আছেন নাকি তিনি বিয়ে করেছেন, নতুন সংসার করেছেন? 13টা বছর তো কম না। কথাগুলো বলে উনার দিকে তাকালাম। মলিনতা উনাকে গ্রাস করছে। চোখে মুখে বেদনার ছাপ ফুটে উঠেছে। অস্থিরতা তার কপালের ভাঁজে স্পষ্ট। ভারী গলায় উত্তর দিল, সবাই তো বলে মারা গিয়েছে। ছোট একটা ঝগড়া হয়েছিল আমাদের। ঝগড়ার কারণটাও এত বড় ছিল না। তার জন্মদিনে একটা সাদা গোলাপ আনতে বলেছিল। সেটাই আনতে ভুলে গিয়েছিলাম। বিয়ের পর প্রথম জন্মদিন ছিল। একটু জেদি স্বভাবের ছিল। ফুল আনেনি বিষয়টা সে মানতে পারেনি। রাত 12টায় ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যায়। আমি আটকাবার অনেক চেষ্টা করি। মা, বাবাও চেষ্টা করে। তবে তার জেদের কাছে সবকিছু হার মানে। ভেবেছিলাম তার বাবার বাড়ি যাচ্ছে। সকালে গিয়ে নিয়ে আসব। তাই বেশিক্ষণ আর বাধা দিইনি। কারণ রাগের মধ্যে কি করে বসে সে ভয়। এরপর তিনি লম্বা নিঃশ্বাস নিলেন। বিষাদের আর্তনাদ তার চোখে লাল হয়ে দেখা দিয়েছে। কেবল সেটা অশ্রু হয়ে ঝরে পড়ছে না। কিছুক্ষণ থেমে পুনরায় বললেন, ফোনে শতবার কল দিয়েছি। ফোন বন্ধ ছিল। সকাল পর্যন্ত আর অপেক্ষা করিনি। রাতেই ছুটে যাই আঞ্জুমানের বাসায়। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি আঞ্জুমান সেখানে যায়নি। এরপর অনেক খোঁজ করেছি, সম্ভাব্য সকল জায়গায় তাকে খুঁজেছি। পুলিশ ডায়েরি করেছি। তবে তাকে খুঁজে পাইনি। তার পরিবার আমার বিরুদ্ধে মিথ্যা মামলাও করে। অবশ্য এটাও জেদ করে মেয়ে হারানোর শোকে করেছিল। আমি জেলে থেকেছি 3 দিন। 3 দিন পর আঞ্জুমান তার বাবা, মাকে চিঠি দিয়ে জানায় সে দেশের বাইরে আছে। আমার সাথে আর সংসার করতে চায় না। আঞ্জুমানের চিঠি পেয়ে মামলা তুলে নেওয়া হয়। আমাকে মুক্তি দেওয়া হয়। তবে কোন দেশে গেছে, কোথায় আছে কেউ কিছু জানায়নি। তার পরিবারও বিষয়টি গোপন করেছে নাকি আদৌ জানে না জানি না। এই যুগে চিঠি দিয়ে সংবাদ দিয়েছে বিষয়টি বেশ এলোমেলো লেগেছিল।
তার পরিবারকে দীর্ঘ 4 বছর নজরে রেখেছি, কিন্তু আশানুরূপ কোনো ফল পাইনি। এরপর কেটে গেল 13 বছর। এর মধ্যে আর দেখা পাইনি, খোঁজ পাইনি। বিশ্বাস করি লাশ যেহেতু পাইনি তার মানে সে বেঁচে আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমি বিশ্বাসের জোরেই দীর্ঘ 13টা বছর তার জন্য অপেক্ষা করেছি। আরও 13তম বছর অপেক্ষা করতে পারব। আরাব চৌধুরীর কথা শুনে এতটুকু উপলব্ধি হচ্ছে আঞ্জুমান হয় মারা গেছে না হয় অন্যত্র সংসার করে সুখে শান্তিতে ঘর করছে। তবে এই মানুষটার মনে গেঁথে যাওয়া ভালোবাসা এখনো তাজা হয়ে আছে। আমাকে এই আজুমানের জায়গাটা দখল করতে হবে। তার মনে নিজের ভালোবাসা এমনভাবে গাঁথতে হবে যেন তিনি সবকিছু ভুলে আমাকে ভালোবাসে। তবে আমার মনের এ কথা গোপনে থাকবে। অভিসারে তার মন জয়ের চেষ্টা চলবে। আমি আবারও তার দিকে তাকালাম। লাল চোখগুলো আরও লাল হলো। গলা খাকিয়ে নিজেকে স্বাভাবিক করল। এরপর আমাকে বলল, তোমার যা লাগবে নির্দ্বিধায় আমার কাছে চাইবে। আমি সব দিব। উদ্ধৃতি চিহ্ন। আমি কেবল বিড়বিড় করে বললাম, আপনার মন লাগবে। তিনি আমার বিড়বিড় শুনে আবারও জিজ্ঞেস করলেন, কি বললে? আমি কিছু বলতে যাব, ঠিক তখনই কারো উপস্থিতি টের পেলাম। সাথে সাথে পরিবেশটা বদলে গেল। চুলগুলো খাটো, ঘাড় অবধি কাটা, গায়ের গড়ন মাঝারি, গায়ের রং ফর্সা, পরনে একটা জিন্স আর টপস পরা, বেশ পরিপাটি হয়ে সাজা একজন মহিলা। তার সাথে দুজন বাচ্চা মেয়ে এসেছে। আমার তো প্রথমে বুকটা ধুক করে উঠেছিল। ভেবেছিলাম বাংলা সিনেমার মতো আমার আগমনের বার্তায় আঞ্জুমানের আগমন ঘটল। আরাব চৌধুরীর মুখের এক্সপ্রেশন হুট করে বদলে যাওয়ায় এমন ভাবতে বাধ্য হয়েছি। কিছুই যেন বুঝে উঠতে পারছি না। মনের ভেতর দহনের দাবাদাহ বাড়তে লাগল। বুঝে উঠার আগেই মহিলাটা বলে উঠলেন, আরাব কেমন আছো তুমি? অনেক বছর আমাদের যোগাযোগ নেই। তোমাকে খুব মিস করেছি। দেশের বাইরে চলে যাওয়ার পর ব্যস্ততায় আর কারো সাথে যোগাযোগ করার সুযোগ হয়নি। এরপর দেখো আমার ভাগ্য, আমার মোবাইলটাও হারিয়ে যায়। যার ফলে দেশের সব কাছের মানুষগুলোর নম্বরও চলে যায়। খুব চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু বাচ্চা হওয়ায় তাদের লালন পালন নিয়ে এতটা বছর পার করে ফেললাম। যোগাযোগ আর হলো না। মহিলার কথা শুনে আমার বুকটা আরো বেশি কাঁপতে লাগলো। সবকিছুই আঞ্জুমানের সাথে মিলে যাচ্ছে। বুকের কাঁপুনিতে শরীরের লোমও কাটা দিয়ে উঠছে। মনে হচ্ছে এই বুঝি দমটা বন্ধ হয়ে যাবে। কপালে বিন্দু বিন্দু ঘাম অভিসারে বসে আছে। বিষাদের সাগরে ডুবে যেতেই নিব এমন সময় আরাব চৌধুরী বলে উঠলেন, আরে সুইটি না, তোর খোঁজ খবরও নেওয়ার ভীষণ চেষ্টা করেছিলাম। একটা মাত্র বেস্ট ফ্রেন্ড ছিলি তুই। তোর ইমেইলে কত মেইল করেছি। বাহ, 2 বাচ্চার মাও হয়ে গেলি, তা দেশে আসলি কবে? আরাব চৌধুরীর কথা শুনে আমার ভেতরটায় স্বস্তি নেমে আসলো। স্বস্তির নিঃশ্বাস টেনে ছাড়লাম। বুঝতে পারলাম মহিলাটার নাম সুইটি আর উনি আরাব চৌধুরীর এক সময়কার বান্ধবী। আমার ভেতরটা শীতল লাগছে, শরীরও এখন হালকা লাগছে। আরাব চৌধুরীর কথার পৃষ্ঠে সুইটি বলে উঠল, আর বইল না, সব ভুলে গিয়ে বসেছিলাম। তাই নতুন ফোন নিয়ে সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে। তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করেও তোমার নম্বর জোগাড় করতে পারিনি। এসেছি গতকাল, এসেই তোমার খোঁজ নিতে চলে আসলাম। গতকাল এসেছিলাম জানতে পারি তুমি গ্রামে গিয়েছ। আজকে খবর পেলাম তুমি ফিরেছ। তাই দেরি না করেই চলে আসলাম। তা তোমার সবকিছু কেমন যাচ্ছে? আরাব চৌধুরী স্বাভাবিক গলায় উত্তর দিল, চলছে কোনো রকম। তুই কি মেয়েদের নিয়ে দাঁড়িয়েই কথা বলবি নাকি এক জায়গায় স্থির হয়ে বসবি? আর কি খাবি বল? বাচ্চারা কি খাবে? আমি বাইরে থেকে অর্ডার করছি। সুইটি হেসে একপাশে সোফায় বসল। বাচ্চাদেরও বসালো। দুটো ফুটফুটে যমজ বাচ্চা। বয়স আনুমানিক 15 বছর হবে। মেয়েগুলো বেশ চুপচাপ, একদম মায়ের বিপরীত। মা আর মেয়ের উপস্থিতিতে মনে হচ্ছে সাগরের শান্ত ঢেউ আর জলোচ্ছ্বাস একসাথে বসে আছে। সুইটি আরও একটু হেসে বলল, ধুর বেটা, বাইরে থেকে অর্ডার করে খাবো কেন? ভাবির হাতের রান্না খাবো। ভাবি যা রান্না করবে তাই খাবো। ভাবি শব্দটা শুনে আমার বুকে আবারও ব্যথা হতে লাগলো। যতবারই আমি আরাব চৌধুরীর সাথে কাউকে মিলাচ্ছি ততবারই আমি ভীষণ কষ্ট পাচ্ছি। আবারও আগুনের লাভা যেন বুকে এসে জ্বলুনি দিচ্ছে। পরক্ষণেই সেটা বরফের স্পর্শ পেয়ে যেন শীতল হয়ে গেল। কারণ সুইটি গড়গড় করে বলতে লাগলো, আমি খুব খুশি হয়েছি তুমি আবার বিয়ে করেছ। আমি তো দেশে এসে তোমার এ কাহিনী শুনে একদম হতবাক হয়ে গিয়েছিলাম। আঞ্জুমানের বিষয়টা আমাকে ভীষণ অবাক করেছিল। কিন্তু কাল রাতেই জানতে পারলাম তুমি গ্রামে আবার বিয়ে করেছ। যাকেই বিয়ে করেছ মন থেকে তার জন্য দোয়া। আমি চাই তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসো। যাই হোক, ভাবি কোথায়? সুইটির কথা শুনে আমার বুকে ভালোবাসার কম্পন উঠতে লাগলো।
এত অল্প সময়ে কারো প্রতি এত দুর্বলতা আসতে পারে সেটা নিজেকে না দেখলে বুঝতে পারতাম না। সুইটির কথার পাল্টা জবাবে আরাব চৌধুরী বলে উঠল, সুইটি, যা শুনেছিস ভুল শুনেছিস। এমন কিছুই না। একটা মেয়ে বিপদে পড়েছিল, আমি তার ভাত, কাপড়, যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছি। এটাই বিয়ে বলে রটেছে। এরপর আমার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, ওই যে মেয়েটা বসে আছে। মেয়েটার নাম আয়শা, ওর বাবা মারা গিয়েছে, তাই ওর সমস্ত খরচের দায়িত্ব আমি নিয়েছি। বিয়ে টিয়ে কিছু না। এত বাচ্চা মেয়ে কি আবার বউ হবে নাকি? আর তা বাদে আঞ্জুমানের জন্য আমি এখনো অপেক্ষা করছি। আঞ্জুমান হয়তো হুট করেই তোর মতো ফিরে আসবে। তুই এত বছর পর ফিরে এসেছিস, সেও আসবে। আশার আলোটা আরো বেড়ে গেল। আর আয়েশা আজকেই এ বাসায় আসলো। আয়েশার হাতের রান্নাও ভালো। তবে এই মুহূর্তে সে রান্না করার মতো অবস্থায় নাই। তুই কি খাবি বল, আমি অর্ডার দিয়ে নিচ্ছি। সুইটি আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। বেশ কিছুক্ষণ আমাকে পরখ করল। বিড়বিড় করে কিছু একটা মনে মনে বলল। তারপর আরাব চৌধুরীর দিকে তাকিয়ে বলল, খাবো না আপাতত কিছু। আজকে আমি উঠলাম। আবার পরে দেখা হবে। মেয়েদের নিয়ে বসায় যাই আপাতত। এরপর একা এসে আড্ডা দিয়ে সবকিছু শুনবো। তোমার বিয়ের সংবাদ শুনে মেয়েদের কোথাও রেখে আসার সুযোগ না পেয়ে নিয়েই চলে এসেছি। বেশিক্ষণ আড্ডা দিলে ওরা বোর হবে। উদ্ধৃতি চিহ্ন। আরাব চৌধুরী হালকা হেসে পকেট থেকে 2 বান্ডেল টাকা দুটো মেয়ের হাতে দিয়ে বলল, মামনিরা, এটা মামার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট। তোমাদের নাম কি? শান্ত সুরেই দুটি মেয়ে উত্তর দিল, আয়রা, টায়রা। টাকাগুলো মেয়েরা নিতে ইতস্তত করলেও সুইটির ইশারায় তারা শেষ অবধি স্বাভাবিকভাবেই নিল। এরপর সুইটি মেয়ে দুটো নিয়ে বাসা থেকে বের হলো। তাদের কথোপকথনে এটা আমি বুঝতে পারলাম, আরাব চৌধুরীর মনে আমার জন্য বিন্দু মাত্র ভালোবাসা নেই, যা আছে তা কেবল দয়া। সুইটি যাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি তো আপনার স্ত্রী হই। তাহলে আপনার ফ্রেন্ডকে কেন সেটা খোলাসা করে বললেন না? কাগজে পত্রে আল্লাহর দরবারে আমি তো আপনার স্ত্রী। আরাব চৌধুরী আমার দিকে তাকিয়ে নমনীয় গলায় উত্তর দিল, আমি তোমাকে আমার স্ত্রী বলে পরিচয় দিয়ে তোমাকে অসম্মান করতে চাই না। সবাই ভাববে আমি তোমাকে টাকা দিয়ে কিনে এনে বিয়ে করেছি। টাকার গরমে কচি একটা মেয়েকে বিয়ে করেছি। আর তোমাকে সবাই জাজ করবে লোভী হিসেবে। ভাববে টাকার লোভে আমাকে বিয়ে করেছ। কি দরকার সমাজের বাইরে গিয়ে একটা অসম সম্পর্ককে স্থাপন করার? আর আমাদের তো প্রেমের বিয়ে না, দুর্ঘটনার কবলে পড়ে বিয়ে। এই বিয়েতে তোমারও মতো ছিল না। শুধু গ্রামের টক্সিক মানুষের তোপে পড়ে বিয়ে হয়েছে। তাই এই বিয়েটাকে প্রতিষ্ঠিত না করাই উত্তম। যাই হোক, অনেকটা সময় পার হয়েছে। আমি সোনিয়াকে বলছি তোমার ঘরটা দেখিয়ে দেওয়ার জন্য। সে ঘরের আলমারিতে তোমার জন্য কাপড় রাখা আছে, পরে নিও। আসার সময় রাস্তায় বসেই সবকিছুর জোগাড় করেছি তোমার জন্য। আন্দাজে সাইজ বলে কাপড়গুলো আনা। ফিট হয় কি না দেখে নিও। আর খাবার কি খাবে বলো, সোনিয়া সেটা বানিয়ে দিবে। আরাব চৌধুরীর নমনীয় গলায় আমি আবারও গলে গেলাম। আমার প্রতি তার এ দায়িত্ব আমাকে আবারও তার প্রতি দুর্বল করতে লাগলো। আসার আগেই আমার জন্য সবকিছু গুছিয়ে নেওয়ার ব্যাপারটা আমাকে আরো মুগ্ধ করল। আবার বসন্ত বইতে লাগলো চারপাশে। আমি সোনিয়ার সাথে আমার রুমে গেলাম। সেখানে আলমিরা থেকে একটা কাপড় বের করলাম। সোনিয়া আমাকে ওয়াশরুমটা দেখিয়ে দিল। তবে গ্রামের মেয়ে আধুনিক ওয়াশরুম ব্যবহারে তেমন পটু না। কিছুটা লজ্জাও পাচ্ছিলাম কিভাবে এর সমাধান করব। সোনিয়াকে বলতে ভীষণ লজ্জা লাগছিল। কিন্তু মনে মনে ভাবলাম স্বামীকে তো সব বলা যায়। আমি সোনিয়াকে বললাম, আপু, একটু গিয়ে উনাকে ডাক দিবেন? সোনিয়া হালকা গলায় উত্তর দিল, জি ম্যাডাম, বলছি। সোনিয়া চলে গেল আরাবকে ডাকতে। আমি আরাবকে আর এ নামে ডাকতে চাই না। এত বড় একটা মানুষকে নাম ধরে ডাকা যায় না। আবার ওগো তাগো বলে ডাকাও যাবে না। তাই উনার একটা সুন্দর নাম দিয়েছি, সেটা হলো সুর। উনি আমার বেহালার সুর। আমি ওয়াশরুমে গিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। এর মধ্যেই সুর এসে আমার দরজায় কড়া নেড়ে ভেতরে প্রবেশ করল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে উনাকে বললাম, আধুনিক ওয়াশরুমগুলো আমি কখনো ব্যবহার করিনি। গ্রামে কলে অথবা পুকুরে গোসল করেছি। আমি এ ওয়াশরুমের কিছুই বুঝতে পারছি না। যদি একটু শিখিয়ে দিতেন। সোনিয়াকেও নিজের অজ্ঞতার কথা বলতে লজ্জা পাচ্ছিলাম। আর শুনেন, আপনাকে তো নাম ধরে ডাকতে পারবো না, তাই আপনার একটা নাম দিয়েছি। আপনাকে আমি সুর বলে ডাকব। বেহালার সুর আপনি। আমার করুণ সময়ে সুরের ছন্দ হয়ে আমার জীবনে এসেছেন। তাই এই নাম দেওয়া। আমার চঞ্চলতা দেখে সুর আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর ওয়াশরুমে এসে আমাকে সবকিছু সুন্দর করে বুঝাচ্ছিল। আমি তার কথা মতো একটি কল ওপেন করতেই উপর থেকে পানি ঝরনার মতো পড়ে আমাকে আর সুরকে ভিজিয়ে দিল।
এক মাদকতা যেন আমাকে মাতাল করে তুলল। সে মাদকতায় মাতাল হয়ে একটা ভুল আমি করে বসলাম। আমি সুরকে জোরে জড়িয়ে ধরলাম। দুহাতের মুষ্টি দিয়ে তার পিঠে এতই জোরে ধরলাম যে নখ দুটো বসিয়ে দিয়েছি। জানি না আমার কি হলো। ছোটবেলার বদভ্যাসটা আমাকে ঝেঁকে ধরল। আমি যখন খুব বেশি এক্সাইটেড হয়ে যাই বা রেগে যাই তখন আমার দাঁত কিরমির করে। আমি তখন কামড় দিয়ে বসি। এবারও কি মনে করে যেন সুরের বাহুডোরে আমি জোরে কামড় দিয়ে বসলাম। আমি কামড় দিয়ে কিরমির করতে লাগলাম। সুরের কণ্ঠধ্বনিতে আমার হুঁশ ফিরল। সে অস্বস্তি নিয়ে বলতে লাগল, আয়েশা কি করছো কি? সুরের কথা শুনে নিজের ভুলটা আমি বুঝতে পারলাম। নিজের আত্মসম্মানকে এভাবে বিকিয়ে দিয়ে ভালোবাসা নামক শব্দটাকে অপমান করা উচিত হবে না, এ মুহূর্তে নিজেকে এভাবে লেলিয়ে দেওয়াটা হবে সবচেয়ে বোকামি। তাই সুরকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না এটা আমার আবেগের বিস্তরণ। আমি নিজেকে সামলে নিয়ে হাত পা কাঁপিয়ে সুরের দিকে তাকিয়ে দাঁত জোড়া কিরমির করে ঘন ঘন দম নিয়ে লাগলাম। বুঝাতে লাগলাম আমার দম নিতে ভীষণ কষ্ট হচ্ছে। আমার সারা শরীর ইচ্ছা করেই মৃগী রোগীদের মতো কাঁপাতে লাগলাম। সুরও আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। সে আমাকে কোলে নিয়ে বিছানায় শোয়ালো। এরপর সোনিয়াকে ডাকতে লাগলো। সোনিয়া এসে আমাকে এই অবস্থায় কাঁপতে দেখে সুরকে বলল, স্যার ম্যাডামের মনে হয় মৃগী বেরাম আছে। মৃগী রোগীরা এভাবে কাঁপে। আমগো গ্রামে জুতার ঘ্রাণ শুকাইতো এসব রোগীদের। আমি কি জুতা আনবো? তাহলে ম্যাডামের নাকে ধরলে ম্যাডাম ঠিক হয়ে যাবে। সোনিয়ার কথা শুনে আমি নিজেকে আস্তে আস্তে স্বাভাবিক করতে লাগলাম। এ অবস্থায় জুতার ঘ্রাণ শুকার মতো ধৈর্য আমার হচ্ছে না, এ ছোট ভুলের এত বড় শাস্তি নিজেকে দিতে পারবো না। এদিকে সোনিয়ার কথা শুনে সুর ধমক দিয়ে বলল, বাজে কথা বলা বন্ধ করো। এত বেশি কথা কেন বলো? চুপচাপ এসে আয়েশার পাশে বসে আয়েশাকে দেখো। আমি ডাক্তার আনতে গেলাম। সুরের মুখে ডাক্তার আনার কথা শুনে আমার ভেতর এবার সত্যি সত্যি কাঁপতে লাগলো। ধরা পড়ে গেলে লজ্জায় মুখ কিভাবে দেখাবো সেটাই ভাবছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরপর বড় কোনো রোগ হলেও তিনি বিশ্বাস করবেন না। একটা মিথ্যা ঢাকতে কতগুলো মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। ডাক্তারের থেকে তো জুতার ঘ্রাণ শুকায় শ্রেয় মনে হচ্ছে। সুর সোনিয়াকে আমার পাশে বসিয়ে রুম থেকে বের হলো। রুম থেকে বের হতেই আমি নিজেকে স্বাভাবিক করলাম। হঠাৎ করে আমাকে এভাবে সুস্থ হতে দেখে সোনিয়া বড় বড় চোখ করে তাকালো। বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করল, ম্যাডাম আপনি ঠিক হয়ে গেছেন? এখন কি ভালো লাগছে? একটু আগেই তো খুব কষ্ট পাচ্ছিলেন। আমি সোনিয়ার দিকে তাকিয়ে মুখটাকে হালকা বাঁকিয়ে বললাম, ঠিক না হয়ে উপায় আছে? তুমি আমাকে জুতার ঘ্রাণ শুকাতে চাচ্ছ। তোমার সাহেব আমাকে ডাক্তার এনে ইঞ্জেকশন দিতে চাচ্ছে। এত সব ট্রেজেডির কথা শুনে রোগ নিজেই ভয় পেয়ে অক্কা বুল বুল বলে পালিয়েছে। সোনিয়া আমার কথা শুনে জোরে হেসে দিল। হাসির রেশটা বেশ কিছুক্ষণ ধরে থাকলো, তারপর আবারও মুখটাকে মলিন করে ফেলল। তার এই অবস্থা দেখে মনে হচ্ছে সে ভীষণ বড় ভুল করে ফেলেছে। নিজের অপরাধী চোখ দুটোকে আমার দিকে তাক করে বলল, ম্যাডাম আপনার কথা শুনে ভুল করে হেসে ফেলেছি। কিছু মনে করবেন না, এ বাড়িতে আসার পর হাসতেই ভুলে গিয়েছিলাম। একটা মানুষ আমি সারাদিন কাজ করি, একা থাকি, কারো সাথে কথা বলার সুযোগ পাই না, আর স্যার তো সবসময় গম্ভীর মুখ করে থাকেন, প্রয়োজনের বাইরে একটা কথা বলেন না। আজকে মনে হলো কারো সাথে একটু মন খুলে হাসলাম। প্লিজ ম্যাডাম রাগ করবেন না। আমি সোনিয়ার কথা শুনে তাকে অভয় দিয়ে বললাম, রাগ করিনি, তবে তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তোমাকে আমি স্নেহ করব, মায়া করব, শ্রদ্ধাও করব, যেহেতু বয়সে আমার বড় তুমি। আর যদি আমার কথার বরখিলাপ করো তাহলে আমি শক্ত হব। এখন তুমি চিন্তা করো তুমি কি করবে? সোনিয়া আমার হাতটা ধরে বলল, ম্যাডাম আপনি যা বলবেন আমি তাই শুনব। আমি হালকা হেসে তার কানে কানে ফিস ফিস করে শিখিয়ে দিলাম সুর আসলে কি জবাব দিবে। এর মধ্যেই সুর ঘরে প্রবেশ করল। তার চোখে মুখে, কপালে চিন্তার ভাঁজ। মুখটা শুকিয়ে আছে। ঘরে ঢুকেই আমাকে সুস্থ অবস্থায় দেখে তিনি বেশ চমকালেন। বিস্মিত চোখে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, তোমার শরীর ঠিক হয়ে গিয়েছে? এত দ্রুত সুস্থ হয়ে গিয়েছ? আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। পাশ থেকে সোনিয়া আমার কথা মতো বলে উঠল, স্যার বলেছিলাম না ম্যাডামের মৃগী বেরাম হয়েছিল। দেখুন সত্যিই ম্যাডামের মৃগী বেরাম হয়েছিল। আমি জুতা শুকাতেই ম্যাডাম ঠিক হয়ে গিয়েছে। সুর সোনিয়াকে ধমক দিয়ে বলল, আজেবাজে কথা বন্ধ করো তো। ঝড়ে বক মরল আর সাধু বাবার কারসাজি হয়ে গেল তাই না? এসব অদ্ভুত কথা বলবে না আর। আমি সুরের কথা কেড়ে নিয়ে বললাম, আরে আপনি শুধু শুধু তাকে বকতেছেন। সত্যিই জুতা শুকানোর পর আমি সুস্থ হয়ে যাই। এগুলো অনেক পুরনো টুটকা, গ্রামের মানুষ এগুলো ভীষণ মানে, আর কাজেও দেয়। সুর আমার দিকে তাকালো।
কপালটা রাগে ভাঁজ হয়ে আছে, তবে কণ্ঠে নমনীয়তা। আমাকে মোলায়েম গলায় বলল, তুমি তো শিক্ষিত মেয়ে, তুমি কিভাবে এরকম অবৈজ্ঞানিক কথা বলছো? পড়াশোনা করে এসব শিখতেছ? গ্রামে অনেক কুসংস্কার বিশ্বাস করে, আর এগুলো মানেও তারা, কারণ গ্রামের বেশিরভাগ মানুষ অশিক্ষিত। তারা বুঝে না কোনটা ঠিক কোনটা ভুল। সোনিয়া না হয় তেমন শিক্ষিত না, তাই বুঝেনি। তুমি কিভাবে শিক্ষিত হয়ে এমন কথা বলছো? অসুস্থ হয়েছ, হুট করে ঠিক হয়ে গিয়েছ? আলহামদুলিল্লাহ ভালো, তবে তোমার মধ্যে অসুস্থতা আছে। সুতরাং সন্ধ্যার পর ডক্টর দেখাতে নিয়ে যাব। আমার সাথে যাবে। তোমার সবকিছুর দায়িত্ব আমার, আর আমি দায়িত্ব পালনে একদম অবহেলা করি না। যাও, শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। আমি তোমাকে নতুন করে আবার কলেজে ভর্তির ব্যবস্থা করে দিব কিছুদিনের মধ্যে। উদ্ধৃতি চিহ্ন। এরপর সোনিয়ার দিকে তাকিয়ে বলল, আর তুমি কখনো আয়শার সামনে এসব উদ্ভট কথা বলবে না। এখন গিয়ে রান্নাঘরে খাবার রান্না করো। কথাগুলো বলে তিনি বের হয়ে গেলেন। সোনিয়া মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে আছে। আমি সোনিয়ার মাথায় হাত দিয়ে বললাম, হেই সোনিয়া, মন খারাপ করে তুমিও অক্কা বুলবুল হয়ে যাচ্ছ নাকি? সোনিয়া আমার কথা শুনে জোরে হেসে দিয়ে বলল, না ম্যাডাম, মন খারাপ করিনি। আপনি থাকলে মন খারাপ করে থাকা যাবে নাকি? উঠি, রান্না করতে যাই। আপনি ফ্রেশ হন, না হয় স্যার রাগ করবে। সোনিয়া চলে গেল। আমি বিছানা থেকে উঠে শাওয়ারে গেলাম। চোখে শুধু সুরকে ভাসছে তার চোখ, নমনীয় কণ্ঠ, মোলায়েম ঠোঁট। আমার চোখ দুটো বন্ধ করলেই ভেসে উঠছে। আমি নিজেকে বেশ সংযত করে গোসল শেষ করে বের হলাম। এরপর খেয়ে নিলাম কিছু। রান্নাঘর থেকে একটা ছুরি এনে বিছানার বালিশের নিচে রাখলাম। সব সময় নিজেকে শক্ত দেখাতে হবে। পুরুষ মানুষ যত সাধুই হোক, ঠিকই স্বামীর অধিকার ফলাতে আসবে। আর সেটা কোনোভাবেই সহজে দেওয়া যাবে না। আমাকে যেভাবে পুড়াচ্ছে আমিও সেভাবে পুড়িয়ে খাঁটি করে নিজেকে বিলিয়ে দিব, উজাড় করে দিব, এর আগে না। এসব ভাবতে ভাবতেই আমার চোখে ঘুম এসে ঝেঁকে ধরল। কখন যে ঘুমিয়ে গেলাম টের পাইনি। একটি মোলায়েম হাতের স্পর্শে আমার ঘুম ভাঙতে লাগলো। কপালে শীতলতা অনুভব করলাম। চোখ দুটো টেনে টেনে তাকিয়ে দেখলাম সুর আমার পাশে বসা। তাকে বসে থাকতে দেখেই মনে হচ্ছে সে এখন আমার কাছে স্ত্রীর অধিকার চাইবে। কিন্তু আমি তো তা হতে দিব না। তাই ঝট করে উঠে বালিশের নিচ থেকে ছুরিটা বের করে তার দিকে তাক করে বললাম, একদম আমার কাছে আসার চেষ্টা করলেই খুন করে দিব। আমি বেশ সিরিয়াস মুড নিলাম চোখে মুখে। আমার এই অবস্থা দেখে সুর আমার দিকে তাকিয়ে আমার হাতে ধরা ছুরিটা আমার হাতের কবজি ধরে হাত বাঁকিয়ে বলল, আমি যদি তোমাকে উঠে চাই তাহলে ছুরি কেন? রাম দাঁড়িয়ে বসলেও উঠে পারবো। বাংলা নাটক বেশি দেখা হয়, তাই বাংলা নাটকের মতো কাহিনী করতেছ। আমাকে এসব ভয় দেখিয়ে লাভ নেই। এটা বাস্তবতা। আমি যেহেতু বলেছি তোমাকে অসম্মান করব না, সেহেতু কখনো যদি তোমার প্রতি আমার পুরুষত্ব জেগে উঠে আমি সেটা দমন করেই রাখব। সুতরাং নিশ্চিন্তে থাকো। বালিশের নিচে ছুরি রাখার দরকার নেই। আমি এসেছিলাম তোমাকে দেখতে। অনেকক্ষণ ডাকার পরও উঠছিলে না, তাই কপাল ধরে কেবল দেখছিলাম ঠিক আছো কি না। যাই হোক, তৈরি হয়ে নাও, ডক্টরের কাছে নিয়ে যাব। আমি ঢুক গিললাম। এরপর হালকা ভাবে কেবল মাথা ঝাঁকালাম। সুর বের হয়ে গেল। আমি মাথা আছড়িয়ে একটু পরিপাটি হয়ে নিলাম। এমন সময় আয়নায় দাঁড়িয়ে বাবার কথা ভীষণ মনে পড়তে লাগলো। আমার দহন বাড়তে লাগলো। তবুও নিজেকে সামলে নিয়ে কাপড় পরে সুরের সামনে গেলাম, কিন্তু এখানে এসেও যে এত বড় অঘটনের সম্মুখীন হব কে জানত। সুর আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, তুমি কি এভাবে যাবে? আমি কপালটা কুঁচকে উত্তর দিলাম, কেন, এভাবে গেলে কি সমস্যা? ভালো লাগছে না আমাকে? ড্রেস তো আপনিই কিনে দিয়েছেন, ফিটও হয়েছে। আর আমি তো একটু ঢিলাঢালা জামা পরতে পছন্দ করি, নিজের কেনা ড্রেস এখন নিজেই পছন্দ করছেন না? তিনি কিছুটা রাগী গলায় জবাব দিলেন, এত বাজে বকো কেন তুমি? আমি তোমার ড্রেস ফিট নিয়ে কিছু বলছি না। তুমি কি এভাবে সালোয়ার উল্টো পরে বের হবে? তুমি সালোয়ার উল্টো পরে আছো, আর দুই পায়ে দুই রকম জুতা পরে আছো। উনার কথা শুনে আমি আমার পায়ের দিকে তাকিয়ে লজ্জায় নুয়ে পড়লাম। অসম্ভব অস্বস্তি আমাকে ঘিরে ধরল। শরীর কাঁপতে লাগলো। সেই সাথে নিজের উপর রাগও উঠে গেল। যতই আমি নিজেকে স্বাভাবিক আর শান্ত রাখার চেষ্টা করছি, ততই আমি আবেগে নুয়ে একের পর এক ভুল করে নিজেকে হ্যাংলা বানাচ্ছি। চোখ টলমল করছে আমার। নিজেকে সামলে উত্তর দিলাম, শরীর খারাপ লাগছিল তো, তাই কিভাবে কাপড় পরেছি খেয়াল নেই। আমি এখনই কাপড় ঠিক করে বের হচ্ছি। আপনি 5 মিনিট অপেক্ষা করেন। এরপর ঘরে এসে পুনরায় কাপড় পরিবর্তন করে উনার সাথে বের হলাম। বাসা থেকে বের হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে রইলাম। ড্রাইভার এসে গাড়ির দরজা খুলে দিল। পেছনের দরজাও খুলল, আবার সামনের দরজাও।
আমি কোথায় বসবো বেশ দ্বিধায় পড়ে গেলাম, এমন সময় ভালোবাসার নির্মল হাওয়ার মতো কানে ভেসে আসলো কণ্ঠধ্বনি। আয়েশা, সামনের সিটে বসো। এরপর ড্রাইভারের দিকে তাকিয়ে সুর আবারও বলল, তোমাকে ড্রাইভ করতে হবে না, আমি নিজেই ড্রাইভ করব। উনার এ কথা শুনে আমার বুকের ভেতরের স্পন্দন দ্রুতগতিতে বাড়তে লাগল। শরীরটা হালকা কাঁপুনি দিল। আমি লম্বা কয়েকটা নিঃশ্বাস ছেড়ে গাড়িতে উঠলাম। পাশেই উনি বসে গাড়ি চালাচ্ছে। আমি চুপ হয়ে বসে আছি। উনি কথা শুরু করলেন, আয়েশা, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি জানো? আমি স্বাভাবিক গলায় উত্তর দিলাম, কেন? ডাক্তারের কাছে। তিনি পাল্টা জবাব দিয়ে বললেন, তোমাকে উকিলের কাছে নিয়ে যাচ্ছি। আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এভাবে একটা সম্পর্কের ফাঁদে তোমাকে আটকে রাখার অধিকার আমার নেই। উকিলের সাথে কথা বলে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। এরপর তোমাকে হোস্টেলে পাঠিয়ে দিব। তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি তোমার সকল খরচ বহন করব। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে যা করতে হয় আমি করব। এমনিতে তোমার সাথে আমার বয়সের ব্যবধান অনেক বেশি। তোমার আবেগ বেশি। আমি পুরুষ মানুষ, তোমার মতো সুন্দরী মেয়ে আমার আশেপাশে থাকলে আমি নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারি। এটা তো সিনেমা না যে এক ঘরে থাকলে আমাদের মাঝে কিছু হবে না। হয়তো কোনোদিন তাল হারিয়ে কিছু একটা করে বসলাম। তখন নিজেকে ক্ষমা করতে পারবো না। আঞ্জুমানের কাছেও আমি অপরাধী হয়ে যাব। তাই এই সিদ্ধান্ত নেওয়া। আশা করি তুমি এতে খুশি। কথাগুলো বলে উনি থামলেন। আমি চুপ করে রইলাম। আমার শরীরটা ভীষণ কাঁপছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মনে হচ্ছে কেউ বুকে চাপ দিয়ে ধরে আছে। তিনি আবারও বলে উঠলেন, চুপ কেন? উত্তর নেই কেন? আমি নিজেকে স্বাভাবিক করে উত্তর দিলাম, সিদ্ধান্ত তো সব আপনি নিয়েই নিয়েছেন। এখানে তো আমার কিছু বলার নেই। আপনি চেয়েছেন বিয়ে হয়েছে। আপনি চাইবেন ডিভোর্স হবে। আমি আর কি বলবো? বিয়েতে আমার মতো ছিল না তারপরও বিয়ে হয়েছে। ডিভোর্সেও আবার মতো নেই তারপরও ডিভোর্স হবে। এখানে আমার বলার কিছু নেই। তিনি আমার কথা শুনে গাড়িটা থামালেন। এরপর আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ডিভোর্সে মতো নেই কেন? আমার চোখ দিয়ে ততক্ষণে পানি পড়তে লাগলো। আমি কিছুটা কান্না করেই উত্তর দিলাম, বিষয়টা এমন না, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে ছাড়া বাঁচব না। তবে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি খারাপ সময়টায় আমাকে উদ্ধার করেছেন। না হয় মহসিনের মতো লম্পট ছেলেকে আমার বিয়ে করতে হতো। তবে বিয়ে হয়েছে নিয়তি বলে মেনে নিয়েছি। এখন বিয়ে হতে না হতেই ডিভোর্স। এত দ্রুত পরপর দুটো সিদ্ধান্ত আমার জন্য কতটা ভালো হবে সেটা আমি জানি না। আজকে আমার বাবা বেঁচে থাকলেও হয়তো চাইতো না আমাদের ডিভোর্স হোক। আমি না হয় অসম একটা সম্পর্কেই আবদ্ধ থাকলাম। যখন মনে হবে আমি আর পারছি না তখন আলাদা হলাম। এখনো একটা সম্পর্কের মানে বুঝে উঠতে পারলাম না, তাহলে সে সম্পর্ক কি করে আমি শেষ করে দিই বলুন? আমাকে দুটো সম্পর্কের ফারাক বুঝতে দিন। আমি বিয়ে খেলা চাই না। আজকে বিয়ে কালকে ডিভোর্স, এটা আমার কাছে অপমানজনকেই লাগছে। সিদ্ধান্ত নিতে হলে উভয় পক্ষের পরামর্শে নিতে হয়। আর সবচেয়ে বড় বিষয়, আমি হোস্টেলে গিয়ে কি করব? কতটা নিরাপদে থাকব বলুন? আমি বলছি না আপনাকে আমি ভালোবাসি। তবে আমি এই সম্পর্কের জন্য একটু সময় চাই। আমরা একটা চেষ্টা করতে পারি। যদি দেখি আমাদের মাঝে সবকিছু সুন্দর করে এগুচ্ছে তাহলে আমরা সম্পর্কটাকে এগিয়ে নিব। আর যদি দেখি সবকিছুতেই এ সম্পর্কটা বাধা দিচ্ছে তাহলে আমরা না হয় সম্পর্কের বেড়াজাল থেকে বের হলাম। আপাতত নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে চলি, এটাই ভালো নয় কি? আমার কথা শুনে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আয়েশা, তুমি আমার 2-3 দিনের আমাকে চেনো। পুরো আমিটাকে চেনো না। আমার জীবন অন্ধকার অধ্যায়ের সাথে জড়িত। তুমি যতটা ভালো মানুষ আমাকে মনে করছো, আমি ঠিক ততটাই কঠিন এবং খারাপ। যে সম্পর্ক আজকে তুমি জিয়য় রাখতে চাচ্ছ, এই সম্পর্কটাই তুমি পরশু ভাঙতে চাইবে। তবে তখন আমি তোমায় মুক্তি দিব না। এখন তোমাকে দুটো অপশন আমি দিব। এক, তুমি কি আমার সাথে নামে মাত্র এই সম্পর্কে থাকতে চাও নাকি চাও না? 2, যদি থাকতে চাও তাহলে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নিলে আমার মতের বিরুদ্ধে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আমি উনার কথার জবাবে বলে উঠলাম, আমি আপনার সাথে দূরত্ব বজায় রেখে এই নামে মাত্র সম্পর্কে নিরাপত্তার জন্য থাকতে চাচ্ছি আপাতত। পরে যদি মনে হয় আপনার সাথে আমি থাকতে পারবো না তাহলে আপনার সম্মতি নিয়েই আমরা একটা সিদ্ধান্ত নিব। আর আমাদের কেবল সম্পর্কের নামেই থাকবে স্বামী স্ত্রী। কেউ কারো কাছে অধিকার চাইব না। আপনি আপনার সবচেয়ে ভালোবাসার মানুষটাকে পেতে যা করা লাগে করুন। যদি কখনো সে ফিরে আসে তাকে নিয়ে বাকি জীবন পার করবেন। আমার এতে কোনো আপত্তি থাকবে না। আমি নিজ থেকেই সরে যাব। আমার কথা শুনে তিনি উত্তর দিলেন, তুমি এখন তোমার ওয়াদায় বাঁধা। আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম।
তুমি সেটা কাজে লাগাতে পারোনি। এই সম্পর্কের বেড়াজাল কতটা নির্মম ভয়ঙ্কর সেটা তুমি বুঝতে পারবে। আর আঞ্জুমান কখনো ফিরে আসবে না। আমি উনার কথা শুনে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আঞ্জুমান কেন ফিরে আসবে না? কারণ মৃত মানুষ কখনো ফিরে আসে না। বিস্ময় নিয়ে পুনরায় জিজ্ঞেস করলাম। কিন্তু আপনি তো বললেন সে জীবিত। দেশের বাইরে আছে। আমার কথার প্রেক্ষিতে তিনি উত্তর দিলেন, যাকে আমি নিজের হাতে খুন করেছি সে কি করে জীবিত হয়? তাকে আমি সবার কাছে জীবিত প্রমাণ করে রেখেছি যাতে করে আমার উপর কারো সন্দেহ না আসে। দীর্ঘ 13 বছর সে মৃত জেনেও আমি অপেক্ষা করছি তার জন্য। এটা কেবল একটা নাটক। আমি বললাম, না, তুমি আমার উপরটা দেখে গলে গিয়েছ, ভেতরটা চেনোনি। উনার কথা শুনে আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। আমি কেবল দেখেছি উনি আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। এরপর আমার হুঁশ ফিরল কারো হাতের স্পর্শে আর পানির ঝাপটায়। আমি চোখ দুটো টেনে তাকানোর চেষ্টা করলাম। চোখ খুলতে ভীষণ কষ্ট হচ্ছিল। তবুও সেটা উপেক্ষা করে চোখ খুললাম, লক্ষ্য করলাম আমি মেঝেতে পড়ে আছি। উনি আর সোনিয়া আমার পাশে বসা। আমি ভয়ে ভয়ে উনার দিকে তাকাতেই উনি বলতে লাগলেন, কাপড় পাল্টাতে এসে জ্ঞান হারিয়ে ফেললে কিভাবে? কোনো কিছুতে কি আঘাত পেয়েছ? আমি অবাক চোখে আরাবের দিকে তাকালাম। সুর নামটায় অনেক আবেগ মিশ্রিত। এই নামটা এখন আর আসছে না আমার মুখে। আমার শরীর কাঁপতে লাগলো। কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আমি এখানে কি করে আসলাম? আমি আর আপনি তো বাইরে ছিলাম। আমরা তো উকিলের কাছে যাচ্ছিলাম। আমার কথা শুনে আরাব আমার দিকে বিস্ময় নিয়ে তাকালো। তাকে দেখে মনে হচ্ছে আমি যা বলছি সেটা সম্পর্কে সে অবগত না। পাশ থেকে সোনিয়া বলে উঠল, ম্যাডাম, আপনি তো বাসা থেকে বেরেই হননি। এখানে এসেছিলেন কাপড় আর জুতা পরিবর্তন করতে। অনেকটা সময় পার হয়ে যাওয়ায় আমাকে স্যার ডাকতে পাঠায়। এসে দেখি আপনি মেঝেতে পড়ে আছেন। এরপর আমি স্যারকে ডাক দিলে তিনি এসে আপনাকে চোখে মুখে পানির ঝাপটা দেয়। আপনি ঠিক আছেন তো? সোনিয়ার কথা শুনে আমি বুঝতে পারলাম আমি কাপড় পরিবর্তন করতে এসেই জ্ঞান হারিয়ে ফেলি। এরপর বাকি যা হয়েছে তা আমার অবচেতন মনের ভাবনা। কিন্তু অবচেতন ভাবনাও এতটা সত্যির মতো কি করে হয়? ট্রেজেডিক লাগছে বিষয়টা অনেক। সোনিয়াকে আরাব বলল, ম্যাডামের জন্য গ্লুকোজ বানিয়ে নিয়ে এসো। ওর প্রেশার অনেক লো। সোনিয়া চলে গেল গ্লুকোজ বানাতে। আরাব মেঝেতেই আমার পাশে বসে আছে। আমাকে কোলে তুলে বিছানায় শুয়ালো। আমার দিকে তাকিয়ে বলল, জ্ঞান ফেরার সময় তুমি খুব অস্থির ছিলে। আঞ্জুমানের নামটা বারবার মুখে নিচ্ছিলে। কি হয়েছিল তোমার? এখন ঠিক আছো? আমি নিজের ভেতর এত চাপ রাখতে পারলাম না। গা গুলাচ্ছিল প্রচুর। আমি একদমে কিছুক্ষণ আগে আমার কল্পনায় ঘটে যাওয়া বিষয়টা বলে উঠলাম। আমার কথা শুনে আরাবের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। সে আমার দিকে তাকিয়ে আমাকে ধরে আবারও বলল, সত্যিই কি তুমি এমন কিছু দেখেছ? এটা কি করে সম্ভব? হুবহু একই রকম বর্ণনা। আমি আরাবের কথা শুনে আরো বিচলিত হলাম। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, একই রকম বর্ণনা মানে? এরপর আবার গভীর একটা নিঃশ্বাস ফেলে বলল, সোনিয়া এই বাসায় অনেকদিন যাবত আছে। সে কখনো এমন কিছু দেখেনি বা এমন কিছুর সম্মুখীন হয়নি। তবে সবচেয়ে বেশি অবাক করা বিষয় হচ্ছে আমার বাসায় আমার যত অল্প বয়সী মেয়ে আত্মীয় স্বজন, যার সাথে আমার বিবাহ জায়েজ এবং সুন্দরী, তারা যদি কোনো দরকারে আমার বাসায় এসে থেকেছে সেদিন রাতেই তারা এমন স্বপ্ন দেখে ধরফর করে উঠেছে। সবার কাছে স্বপ্নের মোটিভ সেম ছিল, আমাকে খুনি বানানো। এই স্বপ্নে তুমি একটা বিষয় স্কিপ করে গিয়েছো, সেটা হলো আমার আর তোমার বিবাহের সিন, যেটা বাস্তবে অলরেডি ঘটে গিয়েছে, কিন্তু বাকি মেয়েদের স্বপ্ন শুরু হতো আমার সাথে বিয়ের সিন দিয়ে। এরপর আমি তাদেরকে উকিলের কাছে নিয়ে ডিভোর্স দিতে চাইতাম, তারা চাইতো না। এরপর আমি তাদের দুটো শর্ত দিতাম, তারা সেটা মেনে নিত। এরপর আমি বলতাম আমি আঞ্জুমানকে খুন করেছি। এটা কি করে সম্ভব? একই রকম স্বপ্ন সবাই দেখেছে। আমার আত্মীয় স্বজন কম আসার মধ্যে আমার ফুফাতো বোন আর খালাতো বোন এসেছিল বাসায়। তারা এসে একদিন করে থেকে এসব বলেই চলে যায়। আমার ধারণা ছিল আঞ্জুমানের হঠাৎ চলে যাওয়া তাদের ভীষণ ভাবিয়েছে, তাই তারা এমন স্বপ্ন দেখেছে। আর হয়তো প্রথমজন স্বপ্নটা দেখার পর অন্যজনকে বলেছে, তাই অন্যজনও সেটা দেখেছে। কিন্তু তুমি তো একদম আলাদা মানুষ, তাদের সাথে কানেকশনও নেই। বিষয়টি এতদিন আমি মাথায় নিইনি। এখন মনে হচ্ছে এখানে অবশ্যই কোনো কিন্তু রয়েছে। এ বাসায় আসলে কি সবার মানসিক ডিসঅর্ডার হয় কি না জানি না। যাই হোক, যা দেখেছ এটা তোমার একটা কল্পনা, মতিভ্রম। বিষয়টিকে গভীরভাবে চিন্তা করে নিজের উপর প্রেশার নিও না। তুমি শিক্ষিত প্লাস ধার্মিক মেয়ে। দোয়া দুরুদ পড়তে থেকো সব সময়। আর ডাক্তারের কাছে যাওয়ার কষ্ট করতে হবে না।
ডাক্তার নিজেই এসে তোমাকে দেখে যাবে। উদ্ধৃতি চিহ্ন। এর মধ্যেই সোনিয়া আমার জন্য গ্লুকোজ বানিয়ে নিয়ে আসলো। সোনিয়া আসতেই আরাব আমার পাশ থেকে উঠে সোনিয়াকে বলল, ম্যাডামকে গ্লুকোজটা খাইয়ে ওর জন্য দুটো ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দিও। ম্যাডামের সকল দায়িত্ব আজ থেকে তোমার। রান্নার জন্য নতুন বাবুর্চি আমি নিয়োগ দিব। সব সময় ম্যাডামের পাশে থাকবে। সোনিয়া মাথা ঝাঁকালো। আরাব রুম থেকে বের হয়ে গেল। আমি সোনিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, একটা সত্যি কথা বলবে? সোনিয়া চোখে চোখ দিয়ে সম্মতি দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এ বাসায় এসেছ কত বছর যাবত? সোনিয়া নম্র গলায় উত্তর দিল, 9 বছর হবে। আমার বয়স যখন 13 বছর তখন এসেছিলাম। তখন কি আমার শ্বশুর শাশুড়ি ছিলেন? হ্যাঁ ছিলেন। তারাই আমাকে নিয়ে এসেছিলেন। এরপর ওনারা দুজনেই কোভিডে মারা যায়। আরাব চৌধুরী কেমন? খুব কড়া। সোনিয়া 13 বছর আঞ্জুমান নিখোঁজ। এমনও তো হতে পারে তোমার সাহেব সে মেয়েকে খুন করেছে। সোনিয়া আমার কথা শুনে হাসতে লাগল। সোনিয়ার হাসি দেখে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, সোনিয়া হাসির কি আছে এখানে? তুমি এভাবে বোকার মতো হাসছ কেন? আমি তোমাকে সিরিয়াস হয়ে জিজ্ঞেস করেছি। সোনিয়া হাসির রেশ কেটে বলল, ম্যাডাম স্যার তেলাপোকা দেখে ভয় পায়। স্যারের সামনে কারো হাত কাটলে স্যার ভয় পায়, রক্ত সহ্য করতে পারে না। কুরবানি ঈদে স্যার গরুর কুরবানি দেখতে বের হয় না। কারণ এটা তিনি নিতে পারেন না। স্যার বেশ কোমল মনের অধিকারী। আর এই কোমল মনের জন্যই এত বছর এখানে টিকতে পেরেছি। স্যারের মন মানসিকতা অনেক ভালো। আমার পুরো পরিবারের সকল দায়িত্ব স্যার নিয়েছে, শুধু আমার না, প্রতিটা কর্মচারীকে স্যার অনেক বেশি স্নেহ করেন। এমনিতে অনেক গম্ভীর এবং কথা কম বলে। তবে মনের দিক দিয়ে স্যার অনেক নরম, সেটা আমরা বুঝি। যে ব্যক্তি মুরগির রক্ত দেখেই অস্বস্তি অনুভব করে সে কি করে একটা মানুষ খুব ন করবে? ম্যাডাম এমন মনে হওয়ার কোনো কারণ আছে? সোনিয়ার কথা শুনে আমি একটু হাঁফ ছেড়ে বাঁচলাম। বুঝতে পারলাম এটা আমার স্বপ্ন ছিল। তবে এটা স্বপ্ন হোক বা বাস্তব, এই স্বপ্ন হয়তো আল্লাহর তরফ থেকে একটা বার্তাও ছিল। কারণ কাউকে না জেনে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। কারো প্রতি দুর্বলতা বাড়ানো ঠিক না। বয়সে ছোট হলেও নিজের বুদ্ধি তো আছে। বুদ্ধি দিয়েই আমাকে এগুতে হবে। পরিস্থিতি মানুষকে বাধ্য করে বয়সের তুলনায় বড় সিদ্ধান্ত নিতে। যদি আঞ্জুমানকে খুনের বিষয়টা সত্যিই হয় তাহলে একদিন তা প্রকাশ পাবেই। আর যদি অলৌকিক কিছু হয় সেটাও একটা সময় প্রকাশ পাবে। আমার কেবল এখন নিজের গোল সেট করে সামনে এগুতে হবে। প্রেম, ভালোবাসা, আবেগ দিয়ে আমার জীবনটাকে নষ্ট না করে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর সে সাথে আঞ্জুমানের রহস্য উদ্ঘাটন করতে হবে। আরাবের প্রতি আমার ভালোবাসা আছে। আমি তার প্রতি দুর্বল। এই দুর্বলতাকে হাতিয়ার বানাতে হবে। আমি সারাদিন আজেবাজে চিন্তা করি বলেই এমন একটা স্বপ্ন আমি দেখেছি, কিন্তু আমার আগে আরও দুজন একই স্বপ্ন কি করে দেখল সেটাও ভাববার বিষয়। বিষয়টা কি সত্যিই ভৌতিক নাকি কাল্পনিক নাকি থ্রিলিং? প্রশ্ন থেকেই যায় মনে। ভাবনায় ছেদ পড়ল সোনিয়ার ডাকে। সে আমাকে ডেকে বলল, ম্যাডাম খেয়ে নিন, না হয় স্যার রাগ করবে। আমি লম্বা একটা নিঃশ্বাস ফেলে গ্লুকোজটা খেলাম। সোনিয়া আমার পাশে বসল। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, স্যার যে কাউকে বিয়ে করবে ভাবতেই পারিনি। বড় স্যার, বড় ম্যাডাম কত চেষ্টা করেছে স্যারকে বিয়ে করাতে, কিন্তু পারেনি। স্যারের ফুফাত বোন মাইশা স্যারকে অসম্ভব ভালোবাসত। এখন পর্যন্ত তিনি বিয়ে করেননি স্যারের জন্য। প্রায়ই বাসায় আসে, স্যারের সাথে দেখা করে যায়। বড় স্যার, ম্যাডাম অনেক চেয়েছিল মাইশা ম্যাডামের সাথে স্যারের বিয়ে দিতে, কিন্তু পারেনি। স্যার তার জীবনের 13 বছর আগেই আটকে গিয়েছে। এরপর ব্যর্থ হয়ে স্যারের খালাতো বোনটিয়ার জন্য স্যারকে বলেছিল। সেক্ষেত্রেও স্যার বিয়ে করেনি। কিন্তু হুট করে এত বছর পর আপনাকে বিয়ে করল। স্যার আপনাকে অনেক ভালোবাসে তাই না? আমি দমটা ছেড়ে বললাম, স্যার আমাকেও ভালোবাসে না। আচ্ছা আঞ্জুমানের পরে তোমার স্যারের জীবনে কোনো ভালোবাসা আসেনি? মানে কাউকে ভালো লাগেনি? সোনিয়া অকপটে জবাব দিল, আঞ্জুমানের পরে স্যার অবশ্য একটা মেয়েকে বিয়ের কথা বলেছিল। 7 বছর আগের ঘটনা, যখন বড় ম্যাডাম আর বড় স্যার খুব অসুস্থ। তখন স্যার ত্রিনা নামের একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। সবকিছু ভুলে নতুন করে সব শুরুও করতে চেয়েছিল। কিন্তু ত্রিনা মেয়েটি বিয়ের দিনই পালিয়ে যায়। কেন পালিয়ে যায়, কোথায় পালিয়ে যায় জানা যায়নি। এরপর 3 বছর আগে মেয়েটি স্যারের সাথে দেখা করতে এসেছিল। সে তার আগের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে বিয়ে করেছিল। তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে যায়। তাই সাহায্যের জন্য এসেছিল। মেয়েটিকে স্যার তার কোম্পানিতে একটা জব দেয়। এখনো মেয়েটি সেখানে কাজ করছে যতদূর জানি। আমি সোনিয়ার কথা শুনে অনেক কিছুই রিলেট করতে পারলাম। কিছু রহস্য উন্মোচন করতে পারলাম।
মতিভ্রম ভেবে ঘটে যাওয়া কিছুক্ষণ আগের রহস্য ভেদ করতে পারলাম। আমি বিছানা ছেড়ে উঠলাম। সোনিয়া আমাকে উঠতে দেখে বলল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? আমি বেশ বলিষ্ঠ গলায় বললাম, তোমার স্যারের রুমে। সোনিয়া বেশ নমনীয় গলায় আমাকে বাধা দিয়ে বলল, স্যার এই সময়টায় রুমে প্রবেশ করতে সবাইকে মানা করে। কিন্তু নাছোড়বান্দা আমি সেটা মানলাম না। বালিশের নিচে থেকে ছুরিটা হাতে নিয়ে তা কোমরে লুকিয়ে নিলাম। এরপর দরজা নক না করেই রুমে ঢুকে চমকে গেলাম। আরাব চৌধুরীকে দেখে মনে হচ্ছে ধ্যানে বসেছে। পুরো ঘরটায় অনেকগুলো ইংলিশ বই। আমি কিছু বইয়ে চোখ বুলিয়ে বুঝতে পারলাম এগুলো হিপনোটাইজ করার বই। আমি বুঝতে পারছিলাম না তিনি কেন এই বইগুলো সংগ্রহ করেছেন। আর কেনই বা তিনি এভাবে ধ্যান করে বসে আছেন। বিস্ময় আমার কাটছেই না। আমি নিজেকে সামলাতে পারলাম না। এত সব প্রশ্নের বেড়াজাল আমাকে উন্মাদ করে ফেলল। বেশ জোর গলায় বললাম, আপনি নিজেকে খুব চালাক মনে করেন। আসলে আপনি ভীষণ বোকা। আপনি আঞ্জুমানকে খুব করেছেন। এখন নাটক সাজাচ্ছেন। আমি জানি একটু আগে যা হয়েছে সেটা সত্য। আপনি সোনিয়া এবং আমাকে হিপনোটাইজ করেছেন। একটু আগে যে আমরা বের হয়েছিলাম সেটা ভুলিয়ে দিয়েছেন। এজন্যই আপনার ঘরে এত হিপনোটাইজ বিদ্যা শেখার বই। আপনি যত যাই করুন, আমি প্রমাণ করেই ছাড়ব আপনি খুনি। আমার কথা শুনে আরাব চৌধুরী আমার দিকে তাকালেন। মৃদু গলায় বললেন, গলা উঁচিয়ে কথা না বলে শান্ত হয়ে মনে যা আছে বলো। ছোট মানুষের মতো আচরণ করো। ভুলে যেও না আমি তোমার বয়সে বড়। সুতরাং বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা নিশ্চয় তোমার বাবা শিখিয়েছে। আমি উনার কথা শুনে আরো বেশি রেগে গেলাম। রেগে উত্তর দিলাম, আমার বাবা অনেক কিছুই শিখিয়েছে। বড়রা সম্মান নষ্ট করলে তার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিয়েছে। নিজেকে অনেক বেশি ধূর্ত মনে করেন আপনি। নিজের স্ত্রীকে খুব করতে বুক কাঁপল না? আবার 13 বছর তার জন্য অপেক্ষা করার নাটক করছেন। কেউ আপনাকে না চিনলে আমি ঠিকই আপনাকে চিনে ফেলেছি। আমার কথা শুনে তিনি এবারও শান্ত গলায় বললেন, আয়েশা সীমা অতিক্রম করো না। সীমা অতিক্রম করলে আমি নিজেকে ঠান্ডা রাখতে পারবো না। আমি উনার কথায় আরো রেগে গেলাম। রেগে গিয়ে কোমরের কাছ থেকে লুকানো ছুরিটা বের করে বললাম, কি করবেন? মেরে ফেলবেন তো? নিন আমাকেও মেরে ফেলুন। একটা খুব করতে পারছেন আরো একটি পারবেন। নিন ছুরি, আমাকে খুন করে দিন। এত আতঙ্ক নিয়ে আমি বাঁচতে পারবো না। আমার অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন আপনি। আপনাকে আমি অনেক ভালো মানুষ মনে করেছিলাম। তবে আপনি একটা জঘন্য মানুষ। আমি আপনাকে ঘৃণা করি। আমার কথা শুনে আরাব চৌধুরীর চোখ মুখ লাল হয়ে গেল। তিনি হাত উঁচিয়ে আমার গালে জোরে চর কষিয়ে দিয়ে বললেন, সীমা অতিক্রম করতে বাধ্য করো না। মেয়ে মানুষের গায়ে হাত তুলাকে আমি কাপুরুষত্ব মনে করি। তুমি দয়া করে আমাকে দিয়ে এই কাজটা করিও না। এই চড়টা কেবল তোমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য দিয়েছি। গালের চড়টা বেশ জোরেই লেগেছে। নিজের আত্মসম্মানে বেশ আঘাত লাগতে শুরু করল। আমি নিজেকে সামলাতে পারলাম না। হাতে থাকা ছুরিটা নিয়ে নিজের হাতে নিজে আঘাত করে বলতে লাগলাম, আমি আমাকে শেষ করে দিব। আমার হাত থেকে গড়গড়িয়ে রক্ত পড়ছে। আমার হাতের রক্ত দেখে আরাব চৌধুরীর দম ঘন হতে লাগল। তিনি আমার দিকে তাকিয়ে আর কোনো কথা বলতে পারছেন না। মাটিতে ধোপাস করে পড়ে গেলেন। আমি বুঝতে পারলাম না কি হয়েছে। সোনিয়াকে ডাকতে লাগলাম। নিজের হাতের কাটার কথা আমি বলেই গেলাম। আরাব চৌধুরীর কাছে গিয়ে লক্ষ্য করলাম উনার কোনো জ্ঞান নেই। আমি ভয় পেয়ে গেলাম। শরীর কাঁপতে লাগলো আমার। সোনিয়া এসেই আমাকে বলতে লাগলো, ম্যাডাম হাসপাতালে নিয়ে যেতে হবে স্যারকে। স্যারের কোনো সাড়া শব্দ নেই। আর আপনার হাত থেকেও অনবরত রক্ত পড়ছে। দয়া করে আপনার শরীরের উড়না দিয়ে হাতটা পেঁচিয়ে নিন। না হয় আপনিও অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারাবেন। সোনিয়ার কথা শেষ করতে না করতেই কলিং বেল বেজে উঠল। সোনিয়া দৌড়ে গেল দরজা খুলতে। দরজা খুলে সোনিয়া শান্তির একটা নিঃশ্বাস নিল। আরাব আমার জন্য যে ডক্টরকে আসতে বলেছিল তিনি এসেছেন। ডক্টর তৈয়ব উনার নাম। উনি আরাবের ফ্যামিলি ডক্টরও বলা যায়। চেম্বার শেষ করে এই বাসায় চলে এসেছেন। তৈয়ব সাহেবকে দেখেই সোনিয়া দ্রুত ঘরে এসে আরাবকে দেখতে বলল। তৈয়ব সাহেব ঘরে ঢুকে আমার হাতের রক্ত আর আরাবকে পড়ে থাকতে দেখে বলতে লাগলেন, আরাব রক্ত দেখেই হুঁশ হারিয়েছে। তিনি রক্ত সহ্য করতে পারেন না। এটা উনার একটা মানসিক রোগ। কোনরূপ রক্ত দেখলে উনি সেটা স্বাভাবিকভাবে নিতে পারেন না। অসুস্থ হয়ে যান। তিনি আরাবকে ধরে বিছানায় উঠালেন কষ্ট করে। এরপর দারোয়ানকে দিয়ে প্রয়োজনীয় ইনজেকশন আর মেডিসিন আরাবের দেহে পুশ করলেন। এদিকে তিনি একই সাথে আমার হাতেও সেলাই করে দিলেন। সেলাই করতে করতে তিনি বললেন, এটা কি তুমি নিজের হাতে করেছো তাই না? এটাতে কিন্তু পুলিশ কেস হয়ে যেত।
কোনো প্রাইভেট হাসপাতালে তোমার এই হাতের চিকিৎসা করতো না, স্টিচ করতো না। সরকারি হাসপাতালে গেলেও পুলিশ কেস করে স্টিচ করতে বলতো। আমি আরাবের পরিচিত বলেই এত সব ঝামেলার মধ্যে ফেললাম না। তোমার শরীর থেকেও অনেক রক্তক্ষরণ হয়েছে। কিছুদিন ভালোমন্দ খেয়ে নিবে, আর আরাবের কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। আমি আর কোনো কথা বললাম না। চুপ করে বসে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম যে মানুষটা সামান্য রক্ত সহ্য করতে পারে না, সে মানুষটা কি করে একটা মানুষকে খুন করবে। আমি সত্যিই বাড়াবাড়ি করে ফেলেছি, যেটা একদম উচিত হয়নি। আমি নিজের মধ্যে অনুশোচনায় পড়তে লাগলাম। আরাবের পাশে বসে রইলাম, তার জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগলাম। তৈয়ব সাহেব চলে গেছেন। সোনিয়া আমার জন্য খাবার বানাতে গিয়েছে। আমি তিতির পাখির মতো আরাবের দিকে তাকিয়ে আছি। আরাবের চোখ কাঁপতে লাগলো। সে মিটমিট করে তাকালো। তার জ্ঞান ফেরাতে আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়তে লাগলো। আমি কিছু বলার আগেই তিনি বলে উঠলেন, তুমি কি ঠিক আছো? তোমার হাত? আমি অপরাধী সুরে উত্তর দিলাম। ডাক্তার আমার হাত ব্যান্ডেজ করে দিয়ে গিয়েছে। হালকা কেটেছে। তবে আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমি এত প্রেশার নিতে পারছি না। সবকিছু আমার এলোমেলো লাগছে। আমাকে মাফ করবেন। আরাব আমার হাতটা ধরে উঠে বসল। এরপর নম্র গলায় বলল, আয়েশা, তুমি এসেছো সবে কয়েকটা দিনও পার হয়নি, এর মধ্যেই তুমি কতগুলো অকাজ করলে। এগুলো ঠিক হয়েছে বলো? তোমাকে আমি তোমার ভালোর জন্য বিয়ে করেছি। তোমার গায়ে হাত তোলার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না। আমি তারপরও তোমার গায়ে হাত তুলেছি তোমার অবাধ্যতার জন্য। বয়স কম, উত্তেজিত বেশি হয়ে যাচ্ছ। তোমার কিছু জানার থাকলে সেটা নম্র গলায় আমাকে বলতে পারো। আমি সত্যিটাই বলবো। তবে তোমার জিজ্ঞেস করার ধরন ছিল রুড। এভাবে বড়দের সাথে কথা বলতে হয় না। আর বাকি রইল হিপনোটাইসের ব্যাপারটা। আমি আঞ্জুমানের জায়গা কাউকে দিতে পারবো না। আমাকে বাবা, মা অনেক চেষ্টা করেছে বিয়ে দেওয়ার জন্য। যাদের জন্য চেষ্টা করেছে তারা দুজন আমার কাছের আত্মীয় ছিল। তারা এসে আমার বাসায় থেকে আমাকে রাজি করানোর চেষ্টা করেছিল। তবে আমি তাদের না করা সত্ত্বেও জোর করত। এরপর আমি নিজে এমন একজন মানুষের সাথে পরিচিত হই যিনি হিপনোটাইজ করতে পারে। এরপর এটা আমি নিজেও রপ্ত করি। যে দুজন আমাকে বিয়ে করতে চেয়েছিল তাদের আমি নিজেই হিপনোটাইজ করে এমন স্বপ্ন দেখিয়েছিলাম যাতে করে তারা আমাকে ভয় পেয়ে বিয়েতে অমত করে। এবং সেটাই হয়েছিল। তোমাকে যখন দেখেছি আমার ব্যাপারে ইতিবাচক চিন্তা করছো তখন আমিও তোমাকে রুমে ঢুকার সময় হিপনোটাইজ করে একই স্বপ্ন দেখাই। যার জন্য বিষয়টা তোমার কাছে সত্যি মনে হয়। আমার প্রতি তোমার সন্দেহ আসে। আর আস্তে করে আমার প্রতি নেতিবাচক ভাবো। কখনো আমার প্রতি দুর্বল হও, সেটা আমি চাই না। আমি তোমার মাঝে আমার প্রতি দুর্বলতা খুঁজে পাই। কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি বিন্দুমাত্র দুর্বলতা আমার নেই। যা আছে সেটা কেবল দায়িত্ব। আমি তোমাকে বিয়ে করেছি তোমার জীবনটা বাঁচানোর জন্য, এর বাইরে কিছু না। নিজের জীবনকে সাজাও, যা লাগে তাই দিব। তবে আঞ্জুয়ানের জায়গাটা নেওয়ার চেষ্টা করো না। আমি না মানলেও তুমি আমার স্ত্রী। আমি তোমাকে এই বিষয়টা খুলে বলতাম না। তবে তুমি আজকে নিজের ক্ষতি যেভাবে করেছো সেটা আমি একদম মেনে নিতে পারছি না। তাই তোমাকে সত্যিটা বলে দিতে বাধ্য হলাম। আমি লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে হালকা কান্না করে বললাম, আমি না চাইতেও আপনার প্রতি দুর্বল হয়ে গিয়েছি। হয়তো এটা আল্লাহর তরফ থেকে। আপনি আমার স্বামী। আমি একজন স্ত্রী হয়ে আপনার মুখে যদি সবসময় আঞ্জুমানের নাম শুনি এটা আমার জন্য কষ্টদায়ক এবং অপমানজনকও। দিন শেষে আঞ্জুমান আমার সতী নেই, আর সতীনকে কোনো স্ত্রী মানতে পারে না। যাই হোক, আমি হ্যাংলা না যে জোর করে আপনার কাছে ভালোবাসা চাইব। আমি আপনার প্রতি দুর্বল কারণ আপনি আমার স্বামী। যেদিন নিজে থেকে আমার কাছে ভালোবাসা চাইবেন আমি ঠিক সেদিনেই নিজেকে আপনার কাছে আত্মসমর্পণ করব, এর আগে না। এর মধ্যে আমাদের মধ্যে যা থাকবে সবকিছু স্বাভাবিক। আমি উঠলাম, আপনি বিশ্রাম করুন। কথাগুলো বলে চলে আসলাম রুমে। বুকের ভেতরটায় আমার ভীষণ পুড়তে লাগলো। আমি জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম, তবুও সেটা নিজের স্বামীকে। যে স্বামী আমার মতো অল্প বয়সী বউ পেয়ে মাথায় তুলে রাখার কথা, সে স্বামী আমাকে কেবল অবহেলা করছে। নিজের বাবা হারানোর যন্ত্রণা আর এদিকে সব পেয়েও অধিকার না পাওয়ার যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি নিজেকে সামলাতে পারলাম না। বেশ জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতেই আমার চোখে একটি বিশেষ কিছু অবলোকিত হলো, যেটা আমাকে আরো বেশি দ্বিধায় ফেলে দিল। কোনটা সত্যি কোনটা মিথ্যা সবকিছুর বেড়াজালে আমি পড়ে গেলাম। গল্পটি যদি ভালো লাগে, লাইক ও মন্তব্য করে আমাদের জানাতে ভুলবেন না।